সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ওমান উপসাগরে একটি ট্যাঙ্কার জব্দ করার দাবি করেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র দুটি জাহাজকে অক্ষম করেছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোলাগুলির কয়েক ঘণ্টা পর এই সর্বশেষ দাবিগুলো সামনে আসে, যা যুদ্ধবিরতির চলমান প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি দাবি করেছে যে তারা ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়, ওশান কোই নামের জাহাজটি ইরানের তেল রপ্তানি ও জাতীয় স্বার্থ ব্যাহত করার চেষ্টা করছিল, তাই বিশেষ অভিযানের মাধ্যমে সেটি আটক করা হয়েছে। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরজিসি সদস্যদের জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেওয়ার ভিডিও প্রকাশ করা হয়। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী জাহাজটি বার্বাডোসে নিবন্ধিত ছিল। একই সময় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায় তারা ইরানি পতাকাবাহী দুটি ট্যাঙ্কার অকার্যকর করে দিয়েছে, যেগুলো ইরানের বন্দরে প্রবেশের চেষ্টা করছিল। মার্কিন বাহিনীর দাবি, ইরানের উপর আরোপিত সামুদ্রিক অবরোধ কার্যকর রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ সামরিক সংঘর্ষ ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান 3টি মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের যৌথ সামরিক কমান্ড অভিযোগ করে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভেঙে একটি ইরানি তেলবাহী জাহাজ ও আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। ওই হামলায় 10 নাবিক আহত এবং আরও 5 জন নিখোঁজ হয়েছেন বলে দাবি তেহরানের। ইরান আরও অভিযোগ করে কেশম দ্বীপের বেসামরিক এলাকাতেও মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরান হরমুজ প্রণালীর পূর্ব দিকে এবং চাবাহার বন্দরের দক্ষিণে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানায়। তবে ট্রাম্প এই সংঘর্ষকে লাভ ট্যাপ বলে উল্লেখ করে পরিস্থিতিকে ছোট করে দেখানোর চেষ্টা করেন। এদিকে যুদ্ধবিরতি স্থায়ী করার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতাও চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এখনও ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে। একই দিনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন। সেখানে পাকিস্তানের মধ্যস্থতায় চলা উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিয়ে আলোচনা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, তেহরান এখনও প্রস্তাবটি পর্যালোচনা করছে, তবে যে কোনো আগ্রাসনের জবাব দিতে দেশটির বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিশ্লেষকদের মতে আইআরজিসি এখন হরমুজ প্রণালীকে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে ব্যবহার করছে এবং নতুন সামুদ্রিক নীতিমালার মাধ্যমে তারা পুরো অঞ্চলে নিজেদের রাজনৈতিক ও সামরিক প্রভাব আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করতে চাইছে। মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার লক্ষ্য করে 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 24টি ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের নৌবাহিনী শুক্রবার দাবি করেছে যে হরমুজ প্রণালী থেকে ওমান উপসাগরের দিকে 3টি মার্কিন ডেস্ট্রয়ার সরিয়ে নেওয়ার চেষ্টা চালানোর সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বহরের উপর তারা সমন্বিত হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনীর বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানায়, এই অভিযানে 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 24টি একমুখী আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করা হয়। তেহরানের দাবি, একটি ক্রুজ মিসাইল ও 3টি ড্রোন সফলভাবে মার্কিন ডেস্ট্রয়ারগুলোতে আঘাত হানে, যার ফলে জাহাজে আগুন ধরে যায়। যদিও মার্কিন নৌবাহিনী হামলা প্রতিহত করার চেষ্টা করেছিল, তবুও ইরানের বক্তব্য অনুযায়ী কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। অভিযানের নাম দেওয়া হয়েছে শহীদ মায়োয়ান, যা ইরানি ডেস্ট্রয়ার জামারানের কমান্ডার ক্যাপ্টেন আমির বাহাদুর মায়োয়ানের স্মরণে রাখা হয়েছে। এর আগে 8 মে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানায়, হরমুজ প্রণালী এলাকায় ইরানি সশস্ত্র বাহিনী এবং মার্কিন নৌবাহিনীর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। একই সঙ্গে দাবি করা হয়, আগের রাতে মার্কিন বাহিনী একটি ইরানি তেলবাহী জাহাজে হামলার চেষ্টা চালালে ইরান তা প্রতিহত করে। তসনিম নিউজকে দেওয়া এক সামরিক সূত্রের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী জাহাজ লক্ষ্য করে আগ্রাসন চালানোর পর ইরানি নৌবাহিনী পাল্টা প্রতিক্রিয়া দেখায়। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও নতুন করে মার্কিন বাহিনী উপসাগরে প্রবেশ বা ইরানের সামুদ্রিক সম্পদে হস্তক্ষেপ করলে কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এছাড়া খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসী ও আগ্রাসী আখ্যা দিয়ে অভিযোগ করেন, মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। ক্যারিবিয়ান জাহাজে মার্কিন হামলায় 2 জন নিহত এবং 1 জন আহত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শুক্রবার পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের দাবি, জাহাজটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।
হামলায় 2 জন নিহত এবং 1 জন জীবিত উদ্ধার হয়েছে বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড। প্রকাশিত ভিডিওতে দেখা যায় সমুদ্রে চলমান নৌযানটিকে ক্ষেপণাস্ত্র সদৃশ অস্ত্র দিয়ে আঘাত করার পর মুহূর্তেই আগুনে পুড়ে যায় পুরো জাহাজটি। তবে অভিযুক্ত নৌযানটি সত্যি মাদক পাচারে জড়িত ছিল কিনা সে বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট প্রমাণ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথিত নার্কো টেরোরিজম দমনের নামে মার্কিন সামরিক অভিযান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দ্য ইন্টারসেপ্টের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অন্তত 58টি হামলায় 193 জন নিহত হয়েছেন, অথচ জীবিত উদ্ধার করা গেছে মাত্র 4 জনকে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ এসব অভিযানকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই আন্তর্জাতিক জলসীমায় প্রাণঘাতী সামরিক অভিযান চালাচ্ছে। সমালোচকদের আশঙ্কা, এসব হামলায় জেলেরা, অভিবাসী কিংবা নিরীহ বেসামরিক লোকজনও শিকার হতে পারেন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের সময় থেকেই লাতিন আমেরিকায় মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওয়াশিংটন এখন আঞ্চলিক মাদক চক্রগুলোকে সন্ত্রাসী হুমকি হিসেবে উপস্থাপন করে সামরিক অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে মাদক বিরোধী অভিযানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে লাতিন আমেরিকায় নতুন ধরনের সামরিক হস্তক্ষেপের পথ তৈরি করছে, যা আঞ্চলিক সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবার আলোচনা শুরু হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষ বর্তমানে 1 পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক নিয়ে কাজ করছে। 14 দফার এক খসড়া সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হল একটি আলোচনা প্রক্রিয়ার কাঠামো তৈরি করা, যার চূড়ান্ত উদ্দেশ্য হবে যুদ্ধের অবসান ঘটানো। সূত্রমতে প্রস্তাবিত এই খসড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীতে উত্তেজনা হ্রাস ও ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাব্য বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে বেশ কিছু বড় বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয়টি আলোচনার অগ্রগতিকে জটিল বা বিলম্বিত করতে পারে। অবশ্য আলোচনা ইতিবাচকভাবে এগোলে দুই পক্ষের সম্মতিতে প্রাথমিকভাবে প্রস্তাবিত 1 মাসের একটি সংলাপের মেয়াদ বাড়ানো হতে পারে। ইরান ইয়াংকিদের শিক্ষা দিল। ইরানের পক্ষ থেকে পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা আবারও স্পষ্ট করে দিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী জোরপূর্বক খুলে দেওয়ার কৌশল কার্যকর হয়নি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কার এবং হরমুজ প্রণালীতে প্রবেশকারী আরেকটি জাহাজে হামলা চালানোর পর ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর খামির, সিরিক ও কেশম দ্বীপের বেসামরিক এলাকাতেও বিমান হামলা চালায় বলে দাবি করা হয়েছে। মার্কিন সেন্টকম স্বীকার করেছে যে ইরানি বাহিনী ইউএসএস ট্রাক্সটন, ইউএসএস রাফায়েল পেরাল্টা ও ইউএসএস ম্যাসনের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান পাঠিয়েছিল। ইরানের সেনাবাহিনী জানিয়েছে এটি ছিল 8 এপ্রিলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব, যার পর মার্কিন যুদ্ধজাহাজগুলো এলাকা ত্যাগে বাধ্য হয়। খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র বলেন, ইরানের পাল্টা আঘাতে মার্কিন জাহাজগুলো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়ে। অন্যদিকে ট্রাম্প হামলাকে তুচ্ছ বলে উল্লেখ করলেও আন্তর্জাতিক বাজারে এর প্রভাব ছিল তাৎপর্যপূর্ণ। হামলার খবরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $101 পৌঁছে যায়, যা হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বকে আবারও সামনে নিয়ে আসে। বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। দীর্ঘমেয়াদী উত্তেজনা, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মূল্যস্ফীতি, পরিবহন ব্যয় বৃদ্ধি ও প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে, যা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ বাড়াবে। এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিআই এর গোপন মূল্যায়নে দেখা গেছে ইরান এখনও তার ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ধরে রেখেছে এবং মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও কয়েক মাস টিকে থাকতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, যুদ্ধের আগের তুলনায় এখন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও বেড়েছে। তিনি অভিযোগ করেন, যখনই কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয় তখনই যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বেছে নেয়। বিশ্লেষকদের মতে এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন এক দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে, যেখানে কূটনীতি বারবার যুদ্ধের আঘাতে ব্যাহত হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং পারস্য উপসাগরে উস্কানিমূলক কর্মকাণ্ড ওয়াশিংটনের উদ্দেশ্যে এবং কূটনৈতিক আন্তরিকতা নিয়ে তেহরানের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন। দুই মন্ত্রীর আলোচনায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং চলমান উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কথোপকথনে আরাকচি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন ব্যবস্থার চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধে ইরানের কূটনৈতিক প্রচেষ্টা ও উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে তেহরান এখনও কূটনৈতিক পথকেই অগ্রাধিকার দিচ্ছে। আরাকচি অভিযোগ করেন, পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর সাম্প্রতিক তৎপরতা এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের অপমানজনক ও আক্রমণাত্মক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তার ভাষ্য অনুযায়ী, মার্কিন বাহিনীর উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তিনি আরও বলেন, ওয়াশিংটনের বর্তমান নীতি কূটনৈতিক প্রক্রিয়াকে দুর্বল করেছে এবং ইরানি জনগণের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস আরও গভীর করছে। আরাকচির মতে, চলমান কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে হলে অবৈধ আগ্রাসন বন্ধ করতে হবে এবং প্রতিপক্ষকে অতিরিক্ত ও অযৌক্তিক অবস্থান থেকে সরে আসতে হবে। অন্যদিকে ফিদান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন এবং এই প্রক্রিয়ায় তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।